একাদশ শ্রেণীর প্রিয় ছাত্ররা, আজ আমি আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত। কর্তার ভূত রবীন্দ্রনাথের লিপিকা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। লিপিকা গ্রন্থটি 1922 খ্রিস্টাব্দে রচিত হয়। কর্তার ভূত এই গল্পটির মধ্যে আমরা রবীন্দ্রনাথের নিজস্ব কিছু চিন্তাভাবনার প্রতিফলন দেখতে পাই। লেখাটির মধ্যে প্রাচীন শাস্ত্রাচার, ধর্মবিশ্বাস, মৃত প্রথায় আনুগত্য, যুক্তিহীন সংকীর্ণ চিন্তা, অশিক্ষা, জড়ত্বের প্রতি কটাক্ষ, রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গ বা নকশা। এই কাহিনীটির মধ্যে নির্দিষ্ট কোনো চরিত্র নেই। এটি প্যারাবল বা নীতি গল্প বলা যায়। আলোচনার আগে কিছু কথা তোমাদের বলে নেওয়া ভালো যে এই রচনাটি লেখকের রাজনৈতিক এবং সামাজিক মনন সমৃদ্ধ একটি রূপক কাহিনী। সমাজ গঠনের প্রথম পর্বে যখন আইন বা শাসননীতির প্রতিষ্ঠা হয়নি, তখন ধর্মতন্ত্রের দ্বারা মানুষের কর্তব্য অকর্তব্যের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই কারণেই সৃষ্টি হয়েছিল মনু, ন্যায় বা স্মৃতিশাস্ত্রের মতো বিধানগুলি, যা দীর্ঘকাল ধরে ভারতের মানুষ ভয়ে ভক্তিতে মেনে চলেছে। কালের নিয়মে সব কিছুই একদিন বাতিল হয়ে যায়। সেই সব প্রাচীন নীতি বা আচার আজ অবান্তর, তবুও আমরা অভ্যাসবশত তাকে আঁকড়ে ধরে রাখতে চাই। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে উচ্চবর্ণ শাসক বা সাম্রাজ্যবাদীর দল সেই অন্ধ আনুগত্যকে বাঁচিয়ে রাখতে চায় নিজেদের সুবিধার্থে। এখানে সেই বাতিল বা মৃত প্রথা, আচার বা রীতিনীতিগুলোকেই কর্তার ভূতের রূপকে লেখক বর্ণনা করেছেন। এবার মূল আলোচনায় আসি। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারও মনে দুঃখ হলো। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। প্রাচীন যে সমাজ ব্যবস্থা, আগেকার দিনে আমাদের পাড়ায় বা গ্রামে একজন করে মোড়ল থাকতো, বৃদ্ধ বয়স্ক। তিনি গ্রামের বা পাড়ার নেতা ছিলেন। তার কথা মতো সমাজ পরিচালিত হতো। তো সেই বুড়ো কর্তা, যার অনেক বয়স হয়েছে, সেই বুড়ো কর্তা তার মৃত্যুকাল উপস্থিত, এবং সেই মরণকালে দেশশুদ্ধ সবাই তখন বলে উঠল যে তুমি যদি চলে যাও, অর্থাৎ মৃত্যুবরণ করো, তাহলে আমাদের অবস্থাটা কি হবে, আমাদের দশা বলতে আমাদের অবস্থা কি হবে। কথা শুনে এই বুড়ো কর্তার মধ্যেও একটা দুঃখ বোধ জেগে উঠল। তিনি ভাবলেন যে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। তিনি তখন ভাবলেন যে সত্যি তো, আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদি চলে যাই, তাহলে এদেরকে ঠান্ডা রাখবে কে, শান্ত রাখবে কে। ঠান্ডা মানে এখানে শান্ত। তা বলে মরণ তো এড়াবার জন্যই, কিন্তু তাই বলে মানুষের মৃত্যু তো এড়ানো যাবে না। এড়াবার জন্যই মানে উপায়, অর্থাৎ মানুষের মৃত্যু অনিবার্য।
জন্ম যখন হয়েছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। সুতরাং মানুষের মৃত্যু অনিবার্য। ম্যান ইজ মর্টাল আমরা বলি, মানুষ মরণশীল। সুতরাং বুড়ো কর্তারও একদিন মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। তবু দেবতা যেন ঈশ্বর বা ঠাকুর, তিনি যেন দয়া করে বললেন যে কোনো ভাবনা নেই, এক কাজ করা যাক, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক। অর্থাৎ দেশবাসীর ঘাড়ে চেপে থাকবে লোকটা ভূত হয়ে। ভূত মানে এখানে প্রেত, অশরীর আত্মা। মানুষের মৃত্যুর পরে তার আত্মা হয়ে যায়, আত্মা থাকে, আত্মা অবিনশ্বর আমরা বলি, এবং অনেকে ভাবেন যে ভূত হয়ে যায় সে। ভূত কথার অর্থই কিন্তু অতীত। ভূত মানে কোনো অশরীর আত্মা নয় বা অন্য কোনো প্রেতাত্মাও নয়, কিন্তু মানুষের একটা ধারণা আছে যে ভূত মানেই হচ্ছে প্রেত। কিন্তু এখানে ভূত বলতে কিন্তু অতীত অর্থেও আমরা ব্যবহার করতে পারি, ভবিষ্যৎ অর্থে। সুতরাং লোকটা সেই ভূত বা প্রেত হয়েই তাদের ঘাড়ে চেপে থাক, এটাই তারা চাইল। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। সুতরাং সকলের তখন ধারণা হলো যে সত্যি মানুষের তো মৃত্যু আছে, কিন্তু ভূত তো কখনো মরেছে এটা শোনা যায় না, ভূতের কখনো মৃত্যু হয় না। সুতরাং ভূত হয়ে যদি থাকে এদের ঘাড়ে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ ভূত হলে এদের মৃত্যু কখনোই হবে না। মানুষের মৃত্যু আছে কিন্তু ভূতের কোনো মৃত্যু নেই, এটা তারা ভাবল। এরপরে দেশের লোক ভারী নিশ্চিন্ত হল। দেশের লোক সেই সময় খুব নিশ্চিন্ত হয়ে গেল, তারা ভাবনা চিন্তা তাদের যেন দূর হলো আর কি। কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। সবাই তখন ভাবলো কি, যে ভূতকে মানলে আমাদের কোনো ভাবনা নেই, কারণ আমাদের সমস্ত চিন্তা ভাবনা যা কিছু সব এখন ভূতের উপরেই গিয়ে বর্তালো, অর্থাৎ ভূতের উপরে থাকলো, আমাদের কোনো চিন্তা ভাবনা থাকলো না। সেই জন্য বলছে ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা। ভবিষ্যতে কি হবে না হবে এসব যদি আমরা চিন্তা করতে যাই, ভাবতে যাই, তাহলে অনেক ভাবনা আমাদের ভাবতে হবে। কিন্তু ভূতকে যদি আমরা স্বীকার করে নিই তাহলে আমাদের কোনো ভাবনা আর থাকলো না। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, কারণ তখন সমস্ত ভাবনা চিন্তা সব ভূতের মাথায় চাপিয়ে দেওয়া হলো। অথচ তার মাথা নেই, সুতরাং কারো জন্যে মাথা ব্যথাও নেই। কিন্তু এটাও ঠিক, যেহেতু ভূতের কোনো মাথা নেই, তাকে দেখা যায় না, অশরীরে আত্মা, সুতরাং মাথা যখন নেই তাহলে কারোর জন্য তার মাথা ব্যথা থাকবে না। মাথা না থাকলে মাথা ব্যথাটা থাকবে কী করে? তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা। এবার অনেকে আবার আছে কি, স্বভাব দোষে একটু ভাবতে যায় নিজেরা, যারা একটু প্রগতিশীল, যারা প্রাচীন নিয়মকানুনগুলো মানতে চায় না, তাদের একটু স্বভাব দোষ আছে, একটু আধুনিকতায় তারা বিশ্বাসী। যখনই তারা ভাবতে যায় তখন তারা ভূতের কানমলা খেয়ে যায়। সেই কানমলা না যায় ছাড়ানো, না থেকে না যায় পালানো। সুতরাং সেই কানমলা থেকে সে যেমন ছাড়াতেও পারে না নিজেকে, তেমনি সে পালানোর কোনো উপায়ও খুঁজে পায় না। তার বিরুদ্ধে না চলে নালিশ, না তার সম্বন্ধে না আছে বিচার। সুতরাং তার বিরুদ্ধে কোনো নালিশও চলে না, কোনো অভিযোগ চলবে না, এবং তার সম্বন্ধে কোনো বিচারও নেই, কোনো বিচারও কেউ করতে পারবে, কারণ তাকে তো দেখাই যায় না। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। এখন সমস্যা কোথায়? সমস্যা হলো যে দেশের সমস্ত মানুষ, দেশবাসী, দেশশুদ্ধ সমস্ত লোক সবাই ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। অর্থাৎ ভূতগ্রস্ত মানে একেবারে ভূত নির্ভর, ভূতের উপরে নির্ভরশীল হয়ে তারা চোখ বুজে চলতে থাকে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। তত্ত্বজ্ঞানী যারা, তত্ত্বজ্ঞানী মানে যারা বুদ্ধিজীবী শ্রেণী, এখানে কিন্তু ব্যঙ্গার্থে বলা হয়েছে। গভীর জ্ঞানী, তত্ত্বজ্ঞানী মানে গভীর জ্ঞানী বা বুদ্ধিজীবী, কিন্তু এখানে লেখক একটু ব্যঙ্গার্থে বলেছেন, একটু ব্যঙ্গ বিদ্রুপ করেছেন যে দেশের যারা তত্ত্বজ্ঞানী তারা বলেন কি, যে চোখ বুজে চলাই নাকি জগতের সবচেয়ে আদিম চলা। অর্থাৎ প্রাচীনকালে মানুষ যেমন চোখ বুজে চলত, নিজস্ব কোনো চিন্তাভাবনা ছিল না, অদৃষ্টের উপরে তারা নির্ভরশীল ছিল, ভাগ্যের উপরে তারা বিশ্বাস করত, সেই কারণে তারা চোখ বন্ধ করে চলত। এটা হচ্ছে আদিম চলা, আদিম যুগের মানুষ যেমন চলত। একেই বলে অদৃষ্টের চালে চলা, এবং সেটাই নাকি
অদৃষ্টের চালে চলা, মানে অদৃষ্ট মানে ভাগ্য বা নিয়তি, সেই তার নিয়ম অনুযায়ী চলাই হচ্ছে এই আদিম চলাটা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত। সৃষ্টির প্রথম যুগে যখন চক্ষুহীন কীটাণু ছিল, কীটাণু মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এককোষী প্রাণী, জীবাণু যারা বা বীজাণু যারা, কীটযুক্ত অণু, কীটের চেয়েও আরও ছোট ছোট কীট, সুতরাং তারা চক্ষুহীন ছিল, তাদের চোখও ছিল না। তারা ঘাসের মধ্যে, গাছের মধ্যে তারা চলতো এবং আজও এই চলার অভ্যাস প্রচলিত। এবং লেখক বলছেন আজও সেই চলার অভ্যাসটা কিন্তু প্রচলিত রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে এখনও বহু মানুষ আছে যারা কিন্তু সেই প্রাচীনকালের চলার নিয়মটাই এখনও চলছেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি। সেইভাবেই তারা এখনও কীটাণুদের মতোই নিজেরা চলে। এটাই হচ্ছে আসল কথা। এরপরে বলছে, শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। একথা শোনার পরে কি হয়? ভূতগ্রস্ত যে দেশ, অর্থাৎ সমস্ত দেশটাই তো ভূতগ্রস্ত, সেই ভূতগ্রস্ত দেশ তারা কি করে? তারা একটা আদিম একটা আভিজাত্য অনুভব করে। আভিজাত্য অনুভব করে বলতে, আভিজাত্য মানে হচ্ছে একটা ট্র্যাডিশনাল ব্যাপার, খুব অভিজাত, বনেদি, সেই অর্থে। এবং সেই আদিম আভিজাত্যটা তারা কিন্তু তখন অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ, এবং সেটা ভেবে তারা খুব আনন্দটাও উপলব্ধি করে। ভূতের নায়েব ভুতুড়ে জেলখানার দারোগা। সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না, এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। ভূতের আবার যিনি নায়েব আছেন, সেই ভূতের নায়েব আবার কে? ভুতুড়ে জেলখানার দারোগা। তার নায়েব হচ্ছে সাধারণত জমিদারি ব্যবস্থায় থাকতো, নায়েব গোমস্তা যারা জমিদারের কাজ দেখাশুনো করতো, খাজনা আদায় করতো ইত্যাদি। তো এখানে সেই ধরনের নায়েব হচ্ছে আবার ভুতুড়ে যে জেলখানা আছে, যে জেলখানার কোনো বাস্তব অস্তিত্ব নেই, ভুতুড়ে, অস্তিত্বহীন, সেই জেলখানার দারোগা। এই দারোগা আবার কে? জেলখানার দারোগা বলতে কিন্তু এখানে পুলিশের যে সাব ইন্সপেক্টর তাকে আমরা দারোগা বলি, সুতরাং সেই জেলখানার দারোগা হচ্ছে ভূতের নায়েব। সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না। আবার সেই জেলখানার দেয়াল কিন্তু চোখে দেখা যায় না, কারণ দেয়ালই তো নেই, তা চোখে দেখা যাবে কী করে? এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। এই জন্য এটাও ভেবে পাওয়া যায় না যে সেটাকে কি করে, সে দেয়ালটাকে ফুটো করে আমরা বেরিয়ে যাব, কারণ দেওয়ালই নেই, তাহলে ফুটো করার কোনো প্রশ্নই নেই। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে। এবং এই জেলখানার থেকে যে ঘানি নিরন্তর ঘোরায়, ঘানি হচ্ছে কি? তেল ভাঙিয়ে সাধারণত বের করা হয়, তেল বের করা হয়। তোমরা জানো যে সরিষা, তিল ইত্যাদি থেকে যে তেল বেরোয়, সেই তেলটা বের করতে গেলে এই ঘানিতে বের করতে হয়। সেই জন্যে সেই ঘানি এখানে যে ঘুরছে, জেলখানার ঘানি ঘুরছে, জেলের ঘানি টানা আমরা বলি। অর্থাৎ অপরাধীদের জেলখানায় রাখা হয়, তাদের আবার সশ্রম কারাদণ্ড বলা হয়। সশ্রম মানে তাদেরকে পরিশ্রম করতে হয়, সেখানে শ্রম দিতে হয়। তা সেই শ্রমের ফলে যে ঘানি ঘুরছে সেখান থেকে বলছে এক ছটাক তেল কিন্তু বেরোচ্ছে না, যে তেল কিনা হাটে বিকোতে পারে। হাটে বলতে এখানে সামাজিক যে পরিবেশ, সেই পরিবেশটাকে বলা হচ্ছে এখানে হাট। সেই হাটে বিকোতে মানে বিক্রি করার জন্য তেল কিন্তু সেখান থেকে বের হচ্ছে না, অর্থাৎ সেটা পরিশ্রমহীন হয়ে যাচ্ছে। বেরোবার মধ্যে বেরিয়ে যায় কি? মানুষের তেজ। কি বেরোচ্ছে সেখান থেকে? তেল না বেরিয়ে মানুষের তেজ বেরোচ্ছে। তেজ মানে এখানে পৌরুষ শক্তি, সেইটা বেরোচ্ছে। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, এবং সেই তেজটা যখন বেরিয়ে যায়, সেই তেজ বেরিয়ে গেলে মানুষ হয়ে যায় ঠান্ডা। কারণ পৌরুষ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। কি থাকে সেখানে? তাতে করে একটা জিনিস থাকছে, আর কিছুই না থাক ভূতের রাজত্বে, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, অন্তত শান্তিটা থাকছে। অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, কিছুই যদি নাও থাকে তাহলে অন্তত শান্তি বিরাজ করছে, মানুষের মধ্যে একটা শান্তি তখন থাকে। কত যে শান্তি
তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, এখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে। বলছে কত শান্তি, তার একটা এখানে দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। বলছে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলে কি হয়, সেখানে মানুষ অস্থির হয় এবং ওঝার খোঁজ করে ভূত তাড়ানোর জন্য। এই ওঝা মানে হচ্ছে ভূতের বাড়াবাড়ি বলতে অসুস্থ যদি হয় মানুষ, রোগগ্রস্ত যদি হয়, ওঝার খোঁজ করে মানে তারা ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গিয়ে তারা চিকিৎসার ব্যবস্থা করে। আর আমাদের এখানে কি হয়, এখানে কিন্তু সেই চিন্তাটা নেই, এটা লেখক বলছেন। কেন না, আমরা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন, আমাদের মধ্যে অন্ধত্ব, জড়ত্ব, কুসংস্কার, অশিক্ষা, কুশিক্ষা এইগুলো রয়েছে, যার ফলে কি হয় আমাদের সে চিন্তাই নেই, আমরা ডাক্তারের পরামর্শই নিই না, কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে। কারণ আমাদের দেশে যে ওঝা, যে রোগ সারাবে সেই ওঝাই সে হচ্ছে আগে ভাগে ভূতগ্রস্ত। অর্থাৎ ওঝা মানে এই জায়গায় কিন্তু ওরা হচ্ছে ওঝা বলতে প্রাচীনপন্থী, যারা পুরনো মানুষ, প্রাচীনপন্থী যে ওঝা, অর্থাৎ সমাজকে যারা পরিচালনা করছে তারাই ভূতগ্রস্ত, অর্থাৎ তাদের ভূতে পেয়ে বসেছে বলে রোগ কিন্তু আমাদের দেশে থেকেই যায়, আমরা রোগ থেকে মুক্ত হতে পারি না। এরপরে এইভাবেই দিন চলত, ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না। চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাধা, সে ভবিষ্যৎ ম্যাও করে না, ভ্যাও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। তাহলে এইভাবেই আমাদের দিন চলতো, দিন অতিবাহিত হচ্ছে, এবং ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কোনো প্রশ্ন নেই, কিছুই নেই, চলছে গতানুগতিক জীবন, গড্ডলিকা প্রবাহে আমরা ভেসে চলেছি, আমাদের সমাজ ব্যবস্থা ভেসে চলেছে। চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাধা। চিরকাল আমাদের একটা গর্ব ছিল কি, যে এই যে ভূত শাসনতন্ত্র চলছে, এটা আমরা যেন একটা পোষমানা প্রাণীর মতো, পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাধা রয়েছে আমাদের ভবিষ্যৎ, আগামী দিনটা আমাদের কোনো চিন্তা করতে হবে না। এবং সে ভবিষ্যৎটা এমন, সে ভ্যাও করে না, ম্যাও করে না, কোনো সাড়া শব্দ করে না, সে কী করে, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি, এমনভাবে মাটিতে পড়ে থাকে মুখ থুবড়ে, যেন চিরকালের মতো মাটি, মাটি মানে একেবারে ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, সেই অর্থে। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল, সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। একটা সামান্য একটা কারণে বলছে একটু মুশকিল হয়েছে। মুশকিলটা কি, সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে কিন্তু ভূতে পায়নি, আমাদের দেশকে ভূতে পেয়েছে, অন্য দেশগুলোকে ভূতে পায়নি। তাই অন্য সব দেশে যখন ঘানি ঘোরে, তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য। তাহলে অন্য দেশের যে ঘানি আছে, আমাদের দেশে ঘানি থেকে তো তেল বেরোচ্ছে না, আর অন্য দেশের ঘানি থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে তেল বেরোচ্ছে, এবং তাদের ভবিষ্যতে রথচক্রটাকে সচল করে রাখবার জন্য সেই তেলটা তারা কি করছে, সেই তেলটা তারা কিন্তু তাদের যে রথচক্র বলতে এখানে তাদের যে দেশের যে অগ্রগতি, দেশের যে চালিকা শক্তি, রথ মানে যদিও এখানে যন্ত্র, তার যে চাকা যা অবিরাম ঘোরে আর কি, রথচক্র এখানে হচ্ছে অগ্রগতির যে চাকা, বিজ্ঞানের যে চাকা বিদেশে যেটা ঘুরছে সবসময়, সেই চক্রটাকে সচল রাখবার জন্য কিন্তু তারা সবসময় পরিশ্রম করছে, এবং বুকে রক্ত পিষে ভূতের খড়পড়ে ঢেলে দেওয়ার জন্য নয়। আমাদের দেশের মানুষ যেমন বুকের সেই রক্তটাকে কি করছে, ভূতের খড়পড়ে ঢেলে দিচ্ছে। ভূতের খড়পড় বলতে এখানে মাথার খুলিকে বলা হয়, খড়পড়, খুলি বা মাটির পাত্র, সেখানে ঢেলে দেওয়ার জন্য আমাদের দেশের মানুষ তৎপর। কিন্তু ওদেশের মানুষ কিন্তু ভূতের খড়পড়ে মাথার খুলিতে বা মাটির পাত্রে শুধুমাত্র ঢেলে দেওয়ার জন্য নয়, সে দেশে রথচক্রকে, বৈজ্ঞানিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু সর্বদা পরিশ্রম করছে, তাদের শ্রমটাকে বিনিয়োগ করছে। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। আমাদের দেশের মানুষ যেমন ঠান্ডা হয়েছিল, শীতল হয়েছিল, ওই দেশের মানুষ কিন্তু একেবারে জুড়িয়ে যায়নি, অর্থাৎ ঠান্ডা হয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ, অর্থাৎ তারা খুব অ্যালার্ট আছে, সতর্ক আছে সর্বদা। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো, পাড়া জুড়ালো,
সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও, আর পাড়ার কথা তো বলাই আছে। এদিকে আবার কি আছে, ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে দিব্যি ঠান্ডা অবস্থায় আমরা আছি, শীতল অবস্থায় আছি, এবং সেখানে খোকা ঘুমোলো পাড়া জুড়ালো যে বিখ্যাত গান, খোকা ঘুমোলো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। এখানে একটা ইতিহাস আছে, মারাঠা দেশের সেই ভয়ঙ্কর দস্যু ভাস্কর পণ্ডিত তার নেতৃত্বে বাংলাদেশে যে আক্রমণ ঘটেছিল, যে আক্রমণকে আমরা বর্গির আক্রমণ বলি, এখানে সব শোষণ, লুণ্ঠন, হত্যাকাণ্ড ইত্যাদি চালানো হয়েছিল, বর্গিরা চালিয়েছিল। তা সেই বর্গিদের উদ্দেশ্যে এই গানটা লেখা হয়েছিল ছেলে ভুলানো ছড়া হিসাবে। সুতরাং সেই ছেলে ভুলানো ছড়াই রাজ্য জুড়ে কিন্তু তখন আছে, এবং সেটা খোকার পক্ষে আরামের, কারণ খোকা ঘুমিয়েছে, শান্ত হয়ে রয়েছে। আর খোকার অভিভাবকের পক্ষেও ভালো, কারণ খোকার অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারছে না, খোকা যখন ঘুমোচ্ছে তারা খুব শান্তিতে আছে। আর পাড়ার কথা তো বলাই আছে, পাড়া জুড়ালো বলা আছে, তাহলে পাড়াও জুড়িয়েছে, অর্থাৎ পাড়ার লোকও শান্তিতে আছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের যে পরিবেশ পরিস্থিতি, এখানকার মানুষ সবাই কিন্তু খুব শান্তিতে রয়েছে। কিন্তু বর্গি এলো দেশে, কিন্তু কথাটা হচ্ছে কি, যে বর্গি আমাদের দেশে কিন্তু এসেছে, নইলে ছন্দে মেলে না, ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে। কিন্তু কি হয়, এইটা যদি না হতো, বর্গি এলো দেশে, খোকা ঘুমোলো পাড়া জোড়ালো বর্গি এলো দেশটা যদি না হতো, তাহলে আবার ছন্দে ঠিক মিলত না। ছন্দটা কি, ছন্দ হচ্ছে তাল বা রীতি, এবং ইতিহাসের যে পথ, ইতিহাসের পথ বলতে এখানে কি বলা হয়েছে, ইতিহাসের পথটা কি, ইতিহাস মানে একটা ঐতিহাসিক কোনো বিষয়, এবং সেই ঐতিহাসিক বিষয় এটা রচনা যখন করা হচ্ছে, ওই ঐতিহাসিক বিষয়টা ঠিক করতে গেলে এর সঙ্গে আবার কি করতে হবে, এর সঙ্গে আবার ছন্দে ঠিক মিলিয়ে লাইনটা লিখতে হবে। পদ মানে কি, পদ মানে হচ্ছে এখানে চরণ বা পংক্তি। তাহলে ইতিহাসের যে চরণ বা পংক্তি, এটা যদি আমি আবার ঠিক রাখতে পারি, ঠিক না রাখতে পারি, তাহলে আবার ছন্দে মিলবে না। সেই জন্যে ইতিহাসের বলা, ইতিহাস বলতে এখানে তাহলে কী বলা হলো, যে অতীত কোনো কাহিনী বা ইতিবৃত্ত বা পুরাবৃত্তের কাহিনী ইতিহাস। আর পদ হলো এখানে চরণ বা কবিতার যে পংক্তি বা লাইন যেটা আমরা বলি। তাহলে ইতিহাসের পদটা খোঁড়া হয়ে থাকে, কেন বলা হয়েছে খোঁড়া হয়ে থাকে, মানে সেটা পঙ্গু হয়ে যায়, কারণ এটা মিলবে না। ছড়ায় যদি না মেলানো হয়, ছন্দে যদি না মেলানো হয়, তাহলে সেই কবিতা রচনা কিন্তু সঠিক হয় না। সেই কারণেই বলা হচ্ছে যে ছন্দে মেলে না। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞেস করা গেল এমন হলো কেন। দেশে যত শিরোমণি চূড়ামণি, এই শিরোমণি চূড়ামণি হচ্ছে তখনকার দিনে যারা পণ্ডিত ব্যক্তি, সংস্কৃতে বিশেষ করে বিভিন্ন রকম উপাধি দেওয়া হতো, ন্যায়রত্ন, তর্করত্ন, চূড়ামণি, শিরোমণি ইত্যাদি। এই শিরোমণি মানে হচ্ছে মাথার যে রত্ন, শিরোমণি, শির মানে মাথা, মণি মানে মুক্ত, তাহলে রত্ন। আর চূড়ামণি মানে শ্রেষ্ঠ রত্ন অর্থে বলা হয়েছে। এরা তখনকার দিনের সমাজপতি, সমাজ তারা পরিচালনা করে। এই শিরোমণি এবং চূড়ামণির দল সবাইকে ডেকে তখন জিজ্ঞাসা করলো কি এমন হলো কেন। তারা এক বাক্যে শিখা নেড়ে বললে, এটা ভূতের দোষ নয়, ভুতুড়ে দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ, বর্গি আসে কেন। অর্থাৎ তারা তখন কী করলো, নিজেদের দায় দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য তারা বলল যে এটা শিখা নেড়ে, শিখা বলতে টিকি বা চৈতন বলা হয়। তখনকার দিনের পণ্ডিতদের, ব্রাহ্মণ পণ্ডিত যারা, উচ্চবর্ণের ব্রাহ্মণ পণ্ডিত যারা, তাদের মাথায় একটা টিকি থাকতো পেছন দিকে, সেটাকে শিখা বলা হয়েছে। সেই শিখা নেড়ে তারা বলল যে এটা কিন্তু ভূতের দোষ নয় বা ভুতুড়ে দেশের দোষও নয়, এই দোষটা একমাত্র বর্গির দোষ। কারণ বর্গিরা দেশে এলো কেন, এটাই হচ্ছে সমস্যা।